1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানের সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগে অতর্কিত হামলা চালিয়ে ছাত্র, শিক্ষক, বাঙালি পুলিশ ও সামরিক সদস্যদের হত্যা করা হয়। তবে মুক্তিযুদ্ধের 5 দশকেও সংরক্ষণ করা হয়নি সে সময়ের সঠিক ইতিহাস। তাই বর্তমান সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিতর্ক রয়েছে নতুন প্রজন্মের মধ্যে। এই বিতর্কের কেন্দ্রে থাকে মুক্তিযুদ্ধের সঠিক মৃত্যুর সংখ্যা, মুক্তিযুদ্ধের সময় নিহত, আহত এবং বীরাঙ্গনার সঠিক সংখ্যা সংবলিত সঠিক ইতিহাস জানা নতুন প্রজন্মের দাবি এখন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে যেগুলো লেখা হয়েছে সেগুলো সরকারি ভাষ্যের 80 থেকে 90% মিথ্যা বলে দাবি করেছেন বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর। 2024 সালে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, যুদ্ধ পরবর্তী সময়ে যে যখন দেশের রাষ্ট্রভার গ্রহণ করেছে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। ফলে যুদ্ধ পরবর্তী প্রজন্ম স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধটিকে চেতনার নামে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছে দেশের রাজনীতিবিদরা। দেশের সবচেয়ে বৃহৎ দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। দল দুটি স্বাধীনতা প্রসঙ্গে নিজেদের অগ্রভাগে রাখতে চান। বিএনপির পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে দাবি করা হয়। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধীনতা আন্দোলনকে প্রথম থেকে এমনভাবে বলা হয়েছে যেন শেখ মুজিবই ছিল মুক্তিযুদ্ধের মহানায়ক। পরে শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধের কথা এমনভাবে বলতেন যেন এটা তাদের পারিবারিক ব্যাপার এবং তাদের পরিবারই এই যুদ্ধ পরিচালনা করেছে। অল্প বয়সেই আপনারা একটু লক্ষ্য করেন, দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন, প্রথম পাকিস্তান, এরপরে বাংলাদেশ। তথ্য বিশ্লেষণে দেখা যায় 1971 মার্চের শুরু থেকে ক্ষমতা হস্তান্তরের চলমান আলোচনা ভেঙে যাওয়ায় এবং 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলার কারণে স্বাধীনতা যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। ফলে যুদ্ধের কোনো প্রস্তুতি ছাড়া দেশের মানুষ একটি অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেই যুদ্ধে অংশ নিয়েছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষ। এছাড়াও 7ই মার্চের ভাষণের শেষে শেখ মুজিব জয় বাংলার পাশাপাশি জয় পাকিস্তান স্লোগান দিতেও দ্বিধা করেনি বলে মন্তব্য করেন ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। একটি টিভি টক শোতে এ বিষয়ে অভিযোগ করেছিলেন তিনি। 7ই মার্চের বক্তৃতা শেষ হয়েছিল জয় বাংলা জয় পাকিস্তান শব্দ বলে। জয় পাকিস্তান শব্দের মধ্যে দিয়ে যে বক্তৃতার সমাপ্তি ঘটে সেই বক্তৃতা যাই হোক, এটা পাকিস্তান ভাঙ্গার বক্তৃতা ছিল। জয় বাংলা জয় পাকিস্তান। সে সময়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে মুজিব বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন। অনেকের দাবি এটি ভুয়া কথা। 1971 সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, চেয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ এবং পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের কমান্ডার মেজর MA জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইয়ের থেকে এরকমের তথ্য পাওয়া গেছে। শেখ মুজিব 7ই মার্চের জ্বালাময়ী ভাষণের পর ইয়াহিয়ার সাথে কিসের আশায় বৈঠকে বসার ইচ্ছা পোষণ করেছিলেন সে বিষয়ে প্রশ্ন রেখেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শেখ মুজিব একটা রাষ্ট্র পাকিস্তানকে রাখার জন্য ইয়াহিয়ার সাথে এবং ভুট্টোর সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করে। ইতিহাসবিদ বদরুদ্দিন উমর মন্তব্য করেন, শেখ মুজিব আসলে দুটো বিষয়কে মেনে নিতে পারেননি। প্রথমত, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেননি। এরপর তার অনুপস্থিতিতে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়া। তাই স্বাধীনতার পর দেশে ফিরে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে কিছুই জানতে চাইতেন না। তাজউদ্দিন সহ অন্য নেতারা সে সময় দেশে কি ঘটেছিল সেটা বলার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কিছুতেই শুনতে চাইতেন না। এ তথ্যটি পাওয়া যায় তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা নেতা ও পিতা এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর MA জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতা বইয়ে।
ইতিহাসবিদ বদরুদ্দিন বলেন, 1971 সালে আওয়ামী লীগের দিক থেকে যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। তারা পুরোপুরি সাংবিধানিকভাবে সমস্যার সমাধান চেয়েছিল। তবে অন্যদিকে এ আশঙ্কাও ছিল একটা হামলা হতে পারে। তাই 7ই মার্চের পর থেকে আওয়ামী লীগের লোকরা বেসামরিক প্রশাসন, রেডিও, টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে আসল ক্ষমতা হলো সামরিক শক্তি। সেটা মোকাবেলা করার কোনো প্রস্তুতি ছিল না দলটির। এ বিষয়ে মেজর জলিল লেখেন, 7ই মার্চ যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার মতো জ্বালাময়ী বক্তব্য দেওয়ার পর 25 তারিখের বর্বর হামলাকে আকস্মিক বা অতর্কিত বলা অর্থ সে সময় যুদ্ধের কোনো রকম প্রস্তুতি ছিল না। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর হামলার সাথে সাথে পুরো নিরস্ত্র বাঙালিরা সশস্ত্র হতে সময় নেয়নি। ওই রাতের পর সারা দেশে প্রতিবাদের বারুদ ছড়িয়ে পড়েছিল। তাই মেজর জলিল তার বইয়ে 7ই মার্চ জাতিকে চূড়ান্ত ত্যাগের নির্দেশ দিয়ে মুজিব 25 মার্চ পর্যন্ত ইয়াহিয়ার সঙ্গে বৈঠকের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিল বলে উল্লেখ করেছে। একই অভিযোগ করেন অনেক ইতিহাস গবেষক। তথ্য বিশ্লেষণে জানা যায়, 25শে মার্চের পর আওয়ামী লীগের কাঠামো ভেঙে পড়ে। সামরিক বাহিনীর হামলার মুখে শেখ মুজিবের যে নেতৃত্ব তা ভেঙে পড়ে এবং তাদের আন্দোলন সম্পূর্ণভাবে ধসে যায়। কারণ পাকিস্তানি বাহিনীর হামলা মোকাবেলা করার কোনো প্রস্তুতি আওয়ামী লীগের ছিল না, এমনকি গেরিলা যুদ্ধেরও কোনো প্রস্তুতি ছিল না। তাই সে সময় আওয়ামী লীগের বেশিরভাগ নেতা পালিয়ে ভারতে চলে যায়, আর শেখ মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানিদের কাছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শারমিন আহমেদের লেখা নেতা ও পিতা বইয়ে উল্লেখ করা হয়েছে, মুজিব আত্মসমর্পণের জন্য বাড়িতেই ছিলেন। তাজউদ্দিন আহমেদ যখন শেখ মুজিবের বাসায় মুক্তিযুদ্ধ পরিচালনা করার বিষয়ে আলোচনা করতে যান, সে সময় তিনি দেখতে পান বেগম মুজিব ব্রিফকেস গোছাচ্ছেন। মুজিব আত্মসমর্পণ করার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জাতির উদ্দেশ্যে মুজিবের ভাষণ রেকর্ড করতে চান তাজউদ্দিন আহমেদ। তবে মুজিব তা সরাসরি নাকচ করেন। সে সময় তাজউদ্দিন লিখিত বক্তব্য চাইলে তিনি বলেন তার ভাষণ বা লিখিত বক্তব্য ডকুমেন্টস হয়ে থাকবে। পরে সরকার তাকে দেশদ্রোহীর তকমা দিয়ে বিচারের মুখোমুখি করতে পারবে। পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকেরা এবং তাদের বুদ্ধিজীবীরা শেখ মুজিবকে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করেছে বলে প্রচার করেন। Sheikh Mujibur Rahman has not committed anything against the West Pakistanis or West Pakistan as such. তাজউদ্দিন কন্যার লেখা বইয়ের সূত্র মতে, আন্ডারগ্রাউন্ডে থেকে তাজউদ্দিন সহ বেশ কয়েকজন নেতা মুক্তিযুদ্ধ পরিচালনা করবে বলে পরিকল্পনা করা ছিল। পরিকল্পনা মোতাবেক আন্ডারগ্রাউন্ড থাকার জন্য একটি বাসাও ঠিক করা হয়েছিল ঢাকার মধ্যে। তবে শেখ মুজিব স্বেচ্ছায় বন্দী হওয়ায় সে সময় সকল পরিকল্পনা ভেস্তে যায় বলে অভিযোগ ইঙ্গিত করা হয় শারমিন আহমেদের বইয়ে। জানা যায়, পরবর্তীতে শেখ মুজিব পুরো যুদ্ধের 9 মাস জেলে ছিলেন। সেখানে তাকে কোনো খবরের কাগজ দেয়া হয়নি, রেডিও টেলিভিশনের কোনো খবর তিনি দেখতে পারেননি। তিনি যুদ্ধের কোনো খবরই জানতে পারেননি, কারো সাথে তার সাক্ষাৎ হয়নি। মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা বা নেতৃত্ব দেয়া তো দূরের কথা, তিনি জানতেনই না যে মুক্তিযুদ্ধ হয়েছে। তিনি পাকিস্তানের জেল থেকে ছাড়া পাওয়ার পর লন্ডনে গিয়ে জানতে পারেন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আওয়ামী আমলে শেখ হাসিনা ঢাকঢোল পিটিয়ে অনবরত বলেছে শেখ মুজিব ছিলেন মুক্তিযুদ্ধের মহানায়ক। তারা তখন এই কথাটা কেন বলেছিল? তারা কার হয়ে কথা বলছিল বা উদ্দেশ্যটা কি? 1971 সালে লড়াই করেছে দেশপ্রেমে উদ্বুদ্ধ সামরিক বাহিনীর সদস্য, দেশের সাধারণ মানুষ। সেজন্যই পাকিস্তানি বাহিনী দুর্বল হয়ে পড়ে। মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদান এদেশের জনগণের, তারাই লড়াই করেছে, জীবন দিয়েছে। অন্যদিকে অভিযোগ ছিল সে সময় আওয়ামী নেতাকর্মীরা ভারতে পালিয়ে যাওয়ায় এই লড়াইটা সম্পূর্ণ ভারত নিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। সেজন্য দেখা যায় 16 ডিসেম্বর যখন আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর হলো, সেখানে ছিলেন ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার জগজিৎ সিং অরোরা। এই অরোরার কাছেই নিয়াজি আত্মসমর্পণ করে বলে ইতিহাস থেকে জানা যায়।
আরও জানা যায়, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও সর্বাধিনায়ক MAG ওসমানীও 16 ডিসেম্বর সেখানে ছিলেন না। যৌথ কমান্ডে মুক্তিযুদ্ধ হয়েছে বলা হলেও সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি রাখা হয়নি সেদিন। গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। তাকে কোনো চেয়ারও দেয়া হয়নি বলে জানা যায়, যে কারণে এটা ছিল ভারতীয় সামরিক বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, এমন দাবি করেছেন ইতিহাস গবেষক উমর। এবং একই ধরনের তথ্য বিভিন্ন সময় ভারতের পক্ষ থেকে প্রচার করা হয়। স্বাধীনতার পর সবথেকে বেশি বিতর্ক শুরু হয় যুদ্ধে আহত, নিহত ও বীরাঙ্গনার সংখ্যা নিয়ে। সে সময়ে রাজনীতিবিদদের অভিযোগ ওঠে, বিদেশি গণমাধ্যমে শেখ মুজিব শহীদের সংখ্যা 30,000 বলতে গিয়ে ভুলবশত 30 লক্ষ বলে ফেলেছিলেন। এই পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মারা গেছে। পরে উনি বলেছিলেন ডেভিড ফ্রস্টকে 3 মিলিয়ন। তো আমরা বলেছি, আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি। যুদ্ধের সময়ে বন্দী থাকা মুজিব পরে সেই ভুল না শুধরে সেটিকে প্রতিষ্ঠা করতে গিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লুকিয়ে মানুষের সহানুভূতি পেতে রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসের প্রথম বিকৃতি করেন। এছাড়াও সম্প্রতি বাংলা এডিশনের এক অনুসন্ধানে দেখা যায়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকায় থাকা বীরাঙ্গনাদের অধিকাংশের নাম ঠিকানা ভুয়া। আবার যাদের নাম ঠিকানা সঠিক আছে, তাদের কাছে মুক্তিযুদ্ধের ঘটনা জানতে চাইলে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে তারা। পাক শাকের কাজ করতাম, তখন বললো যে কে কোন কাজ করতে পারবি বল। আমি কে ভাই, আমি একটা বিস্ফোরণ তৈরি করি যুদ্ধের মধ্যেই। তখন আমি কি করলাম, একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের আগায় আগায় থাকতো। যখন ওইটা যখন পড়তো, তখন ওরা আসলে ভরা ছিঁড়ে মারলে ভরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা। তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম। বীরাঙ্গনার তালিকায় থাকা অনেকের মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি, এমন নারীও পাওয়া যায় বাংলা এডিশনের ওই অনুসন্ধানে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, শহীদ এবং বীরাঙ্গনার সংখ্যা রাজনৈতিক উদ্দেশ্যে গোপন রাখা হয়েছে বলে মনে করেন অনেকে, যে কারণে মুক্তিযুদ্ধের আসল ঘোষক মেজর জিয়া নাকি শেখ মুজিব, সেই ইতিহাসের থেকেও গুরুত্বপূর্ণ সে সময়ের আসল ঘটনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হলেও 71 পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো সরকার সেটি করেনি। এসব বিতর্কের অবসান ঘটাতে পরবর্তীতে কোনো সরকার সঠিক ইতিহাস পুনরুদ্ধারের চেষ্টাও করেনি। ফলে স্বাধীনতার 5 দশক পরও অন্ধকারে রয়ে গেছে নতুন প্রজন্ম। অনেকের অভিযোগ, 2 বছর ধরে গাজায় অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ চলমান রয়েছে, সেখানে 2 বছরে নিহতের সংখ্যা 1 লক্ষ। তবে 9 মাসের স্থলযুদ্ধে বাংলাদেশে 30 লক্ষ মানুষ নিহত হওয়ার ঘটনা অসত্য, কারণ গাজার মতো বড় এবং অত্যাধুনিক যুদ্ধ অস্ত্র ব্যবহারে হামলার ঘটনা বাংলাদেশে যুদ্ধের 9 মাসে ঘটেনি। ক্ষতিপূরণ দেখানো হচ্ছে 30 লাখ, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আপনি 3 লাখ বলে ভুলে নো, আপনি 30,000 লোক খুঁজে পাবেন না। আপনি সত্যি 10,000 মুক্তিযোদ্ধা পাবেন না। কোথায় যুদ্ধ হয়েছে বলেন না, এত লোক মারা যাবে কোন জায়গায় হয়েছে? আমি তো কোথাও জায়গা দেখি, আমি সব ইতিহাস পড়া শেষ। আমাদের আর্মি ওয়ার্ডে ভাই 1000 ক্রস করলে জানতে হবে আমার, তাও না মারা যায়। আবল তাবল বকলে হবে নাকি? যুদ্ধ করছেন নাকি? এখন সেক্টর কমান্ডার জিজ্ঞেস করছেন, তুমি বলো তারপর বলি। ওনার মন কথা সব দেখছেন, তাই বলছেন। ওই লেখাপড়া একটু কম করেছিলেন, কোনোভাবে সম্ভব না। আপনি কি চিন্তা করতে পারেন 30 লাখ লোকের সংখ্যাটা কতখানি জায়গা লাগে? প্রতিদিন কত লোকটা মারা যায়? 11,500 সম্ভব। এটা কি সম্ভব? 26শে মার্চে কি 11,500 মারা গেছে? 26শে মার্চে রাতে কি 11,500 মারা গেছে?
ইন্ডিয়ান প্যাসিফিকের যুদ্ধটা হয়েছে। অভিযোগ রয়েছে 16 ডিসেম্বর দেশ স্বাধীনের পর জনসমর্থন ও ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপে শেখ মুজিব দেশ পরিচালনার দায়িত্ব নেয়। তবে স্বাধীনতার আগের মুজিব আর পরের মুজিবের মধ্যে ছিল আকাশ পাতাল ব্যবধান। সেই থেকে দেশের সবকিছু ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে থাকে ভারত। সে সময় ভারতের লুটপাটের প্রতিবাদ করলে মেজর জলিলকে কোর্ট মার্শালের মাধ্যমে সাজা দেয়া হয়েছিল বলে জানা যায়। মেজর জলিল প্রথম উপলব্ধি করেছিলেন দেশ শেখ মুজিবের হাত ধরে ভারতের দখলে চলে যাচ্ছে। তাই তিনি সে সময় মুক্তিযোদ্ধাদের নিয়ে জাসদ গঠন করেছিলেন, যা সে সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে 9 মাস জেলে থেকে শেখ মুজিব মুক্তিযুদ্ধের মহানায়ক হয়েছে। যুদ্ধের সময়ে দেশের কোনো অবস্থা না জানা মুজিবের বক্তব্যের উপর ভিত্তি করে নিহত, আহত ও বীরাঙ্গনার সংখ্যা নির্ধারিত হয়েছিল নাকি সে সময় কোনো জরিপ করা হয়েছিল? করা হলে সেই গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করে নতুন প্রজন্মের সামনে আনা সময়ের দাবি বলে মনে করছে অনেকে। মুক্তিযুদ্ধে শহীদের পরিমাণ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক দলগুলো ফায়দা লুটেছে গত 5 দশক। 24-এর নতুন বাংলাদেশে বাঙালির আবেগে ঘেরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার দাবি জানিয়েছেন ইতিহাস সচেতন মানুষেরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।